করতে পারেন। হয়েছে? ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে একটা চার্ট আছে যেটা কি দেখাচ্ছে অ্যাভারেজ হাউস প্রাইস কয়টা সিটিজের 5টা সিটিজ 5 ডিফারেন্ট সিটিজ বিটুইন 1990 অ্যান্ড 2002। তাহলে চার্টে যে দুইটা পোর্শন আছে ঠিক আছে, এই পোর্শনটা হচ্ছে 1990 থেকে 1995 পর্যন্ত, আর এখানে 1996 থেকে 2002 পর্যন্ত যে ডিফারেন্সটা সেইটা compared with the average house price in 1989। এবার বলেন তো 1989টা কোথায় আছে এখানে, কোন লাইনটা হচ্ছে 1989? যেহেতু ওইটার সাথে আমরা কম্পেয়ার করেছি কমেছে বেড়েছে, তাহলে ওই লাইনটা কোথায়, ওই কম্প্যারিজন যার সাথে করলাম সে কোথায়? হ্যাঁ না, এটা তো 1995-এ কম বেশি হয়েছে কিনা, এটা হচ্ছে অ্যাভারেজ 1996 থেকে 2002 পর্যন্ত কম বেশি হয়েছে কিনা ওইটার। ঠিক আছে, এটা ওই পোর্শনের, এটা এই পোর্শনের। এবার আমার কথা হচ্ছে আমরা বেস ইয়ার ধরেছি 1989। হোয়ার ইজ 1989 ইন দিস গ্রাফ? হ্যাঁ আচ্ছা দেখেন এখানে বলেছে যে একটা বছরের তুলনায় কমেছে না বেড়েছে বলেছে, তাহলে ওই বছরটা তো 0 তাই না? ওইটার তুলনায় কমেছে বেড়েছে কমেছে বেড়েছে, তাহলে 1989 কোনটা আমার? 0 যে লাইনটা ওইটা হচ্ছে 1989। ক্লিয়ার? সবাই বুঝেছেন এখন? আচ্ছা, কি করতে হবে? সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্প্যারিজনস ওয়ার রিলেভেন্ট। যেখানে প্রয়োজন সেখানে কম্পেয়ার করতে হবে। এখন আপনার অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে না, এটা যদি আপনাকে বলি 150 ওয়ার্ডসের মধ্যে লিখেন, এখানে অনেক ইনফরমেশন পেয়েছি না আমরা, 5টা সিটিজের জন্য 2টা আলাদা আলাদা এইজের যে অ্যাভারেজটা ওইটা দেওয়া আছে, দেন হচ্ছে আমাদের একটা বেস ইয়ার আছে, অনেকগুলা কমেছে অনেকগুলা বেড়েছে। তো 150 ওয়ার্ডস এটা লেখা কোনো ব্যাপার? সহজ হবে না? সহজ হবে না? ঠিক আছে, তাহলে আমরা দেখি আমরা যখন এরকম কিছু পাবো এটাকে বলা হয় বার চার্ট। কি বলা হয়? বার চার্ট। এছাড়াও কিছু চার্ট আছে, যেমন পাই চার্ট আছে, গ্রাফ চার্ট আছে, টেবিল থাকতে পারে, ম্যাপ থাকতে পারে। ঠিক আছে, তো ওইগুলো যদি আমাদের এক্সামে আসে আমাকে কি করতে হবে? ওইটা 150 ওয়ার্ডসের মধ্যে চেষ্টা করতে হবে নিজের মতো করে ডেসক্রাইব করার। এখন ওই যে আর্গুমেন্টেটিভ এসে যখন আমরা পড়তে গেলাম তখন আমরা যে সমস্যাটা ফেস করলাম, আই নো হোয়াট টু রাইট বাট আমি জানি না কী দিয়ে স্টার্ট করব। এটা একটা সমস্যা না, যে আমি কী দিয়ে স্টার্ট করব সেটা যদি আমার জানা থাকে তাহলে আমার স্টার্টিংটা সুন্দর হবে, গোছানো হবে। ওকে, সো ওই আর্গুমেন্টেটিভ এসের মতো এখানেও একটা স্ট্রাকচার লিখেন। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেই না সব কিছুর? প্রথমে কি দেই? আচ্ছা, তারপরে আমরা 2-একটা বডি প্যারাগ্রাফ দিই, দেন শেষে কি দিই? কনক্লুশন, তাই না? কনক্লুশন না? দেন এখানে দিব হচ্ছে বডি প্যারাগ্রাফ কয়টা? 1, বডি প্যারাগ্রাফ 2। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা লিখতে যাচ্ছি ওটার ওয়ার্ড লিমিট কত? 150। আমাকে মাথায় রাখতে হবে আমার ওয়ার্ড খুব বেশি নাই। সো আমার এখানে কোথাও কোনো প্যারাগ্রাফে ওয়ার্ড নষ্ট করা যাবে? নষ্ট করা যাবে না। এখন মনে করেন আমি আপনাকে একটা স্টোরি বলবো বা কোনো কিছু এক্সপ্লেইন করব, তখন আমি যদি বলি যে এটাতে এরকম এরকম হয়েছে এরকম এরকম হয়েছে, তার মানে সবার শেষে যেয়ে বললাম এটাতে এরকম হয়েছে। সাম আপটা আমি যদি শেষে দেই, ঠিক আছে, সবসময় আমরা শেষেই দেই না, সামারিটা কোথায় দেই? সবসময় শেষে দেই। এখন যেহেতু আমার এখানে ওয়ার্ড কম, আমি এখানে যে 2-1 লাইন বইলা বলবো যে এটাতে এরকম হয়েছে যার কারণে এরকম হলো, ওটার কি কোনো চান্স আছে? এখানে দেখতে পাচ্ছেন কোনো চান্স আছে? কোনো চান্স নাই। এখানে আমি যদি এটা করতে যাই তাহলে আমার কিছু ওয়ার্ড নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কোনো ওভারভিউ এখানে দেওয়া যাবে না। তাহলে আমি যদি কনক্লুশনটাকে ওভারভিউ হিসেবে, মানে আমি যেটা সবশেষে ডিসিশন নিতাম যে বড় মাত্রায় ব্যাপারটা এরকম হয়েছে, হ্যাঁ, ওটা যদি আমি শেষে না বলি, এখানে যদি বলে ফেলি, তাহলে ব্যাপারটা কেমন হয় দেখেন। প্রথমে বললাম কি নিয়ে লিখতে যাচ্ছি, এখানে কি হয়েছে, তারপরে আমি বড় বড় যেই চেঞ্জটা, ঠিক আছে, ওইটা আমি বলে ফেললাম এই ওভারভিউ 2-3 লাইনে। তারপরে বডি প্যারাগ্রাফ 1 এবং 2-তে আমি এক্সপ্লেন করলাম
বডি প্যারাগ্রাফ 1-এ মনে করেন আমি এটাকে এক্সপ্লেন করলাম, 2-তে এটাকে এক্সপ্লেন করলাম, অথবা বডি প্যারাগ্রাফ 1-এ আমি যেটা বেড়েছে সেটাকে এক্সপ্লেন করলাম, আর 2-তে হচ্ছে যেটা কমেছে সেটাকে এক্সপ্লেন করলাম। সুন্দর হয় না জিনিসটা? তাহলে শেষে আমার আবার লেখা লাগবে, ওভারভিউ লেখা লাগবে? লাগবে না তো, কারণ আমি ওভারভিউ এখানে লিখে দেন ওইটাকেই ব্যাখ্যা করছি এই দুইটা প্যারাগ্রাফ। ইজ ইট ক্লিয়ার? কেন করেছি? কারণ আমার ওয়ার্ড কম। আমার যদি ইচ্ছা মতো বলতো যে আচ্ছা আপনি যত ইচ্ছা তত ওয়ার্ডের মধ্যে লিখেন, তখন আমি একটা ওভারভিউ লিখতাম, বডি প্যারাগ্রাফ 2টা লিখতাম, দেন 1-2 লাইনের একটা সামারি লিখতাম। বাট এখানে যেহেতু আমি ওভারভিউটাই সামারির মতো করে সুন্দর করে লিখে নিচ্ছি, প্রথমে বলে নিচ্ছি বড় মাত্রার ব্যাপারটা এরকম হয়েছে, দেন বডি প্যারাগ্রাফ 1 এবং 2-তে আমি জিনিসটাকে এক্সপ্লেন করছি। ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝছেন? ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এই 4টা প্যারাগ্রাফের মধ্যে আমি আমার এই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করব। একটু লিখে ফেলেন স্ট্রাকচারটা। অ্যাটেন্ডেন্সের শিট দেয় নাই, আসে নাই সবুজ? এটা লেখা হলে বলেন, আমরা আগাবো। শেষ? আচ্ছা ঠিক আছে, ওকে। এটা ছিল আমার স্ট্রাকচার। এবার বই খাতা বন্ধ করে ফেলেন কিছুক্ষণের জন্য। ওকে, আমি আপনাদেরকে স্ট্রাকচার বললাম যাতে আপনাদের লিখতে একটু সুবিধা হয়। স্ট্রাকচার অনুযায়ী আমরা একটু পরে আবার দেখবো যে এখানে লেখা আছে পুরাটা, আমরা এটা পড়বো। তার আগে আমরা একটু চার্টটা দেখি। এটা আমার চার্ট। এমনও হতে পারে আমাকে কিছুই বলা থাকবে না। একটু আগে যে একটা কোয়েশ্চেন দেখলাম না, কোয়েশ্চেনটা বলা ছিল, ওইটাও বলা থাকবে না। মনে করেন শুধু এরকম একটা পিকচার দেয়া, যেটা পিকচারটাই নিজেই বলতেছে এখানে কি হচ্ছে, তখন কি আলাদা করে কিছু ওয়ার্ডস লেখার দরকার আছে? দরকার নেই। তাহলে মনে করেন এরকম একটা পিকচার দিয়ে দিল, আপনি প্রথমে কি করবেন? পিকচারটা দেখে লেখা শুরু করে দিবেন? কি করতে হয়? ব্রেইন স্টর্মিং করতে হয়, কিছুক্ষণ ভাবতে হয়, তাই না? কতক্ষণ ভাবতে হবে? মনে করেন আপনি এই লেখাটা লিখবেন 30 মিনিটসে, কতক্ষণ ভাবতে হবে? 5 to 8 মিনিটস। চেষ্টা করবেন 5 মিনিটে, 5 মিনিটে না হলে টেক 8 মিনিটস, বাট নট মোর দ্যান দ্যাট, কারণ আপনাকে পরে জিনিসটা লিখতেও হবে। ঠিক আছে, 8 মিনিটের মতো সময় নেন আপনি এটাকে ভাবার জন্য। ওকে, তাহলে একটু ভাবেন, দেখেন তো কোথায় কি চেঞ্জ হয়েছে, কীরকম চেঞ্জ হয়েছে, কোন কোন কান্ট্রিতে জাস্ট কমেছেই, কোনো বাড়ে নাই, বা কোনটাতে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। ড্রাস্টিক চেঞ্জ মানে কি? ড্রাস্টিক্যালি অর ড্রামাটিক্যালি চেঞ্জ মানে কি? খুব বড় চেঞ্জ, তাই না? আর মার্জিনালি চেঞ্জ মানে খুব হালকা চেঞ্জ। তো দেখেন কোথায় মার্জিনালি হয়েছে, কোথায় কোনো চেঞ্জ হয়নি, কোথায় অনেক বেশি বেড়েছে, কোন কোন কান্ট্রিগুলো সবসময়ই বেড়েছে। আপনি লিখেন পয়েন্টগুলো, খাতা বের করে কিছুক্ষণ আগে দেখেন, দেখে যা যা মাথায় আসতেছে একটু ছোট ছোট পয়েন্ট করে লিখেন, যাতে পরবর্তীতে লিখতে সুবিধা হয়। ঠিক, ছোট ছোট পয়েন্ট করে লেখা ট্রাই করেন। বুলেট পয়েন্ট, কিন্তু এক্সপ্লেন করে লিখবেন না, জাস্ট বুলেট পয়েন্টস। কোনটা কোন কান্ট্রি নিচে লেখা আছে কিন্তু কালার দিয়ে।
প্রথমে বড় দাগে ভাবতে হবে যে এই যে 1990 থেকে 2002 এর মধ্যে ওভার দিস পিরিয়ড কারা সবসময় বেড়েছে আর কেউ কখনো কমেছে কিনা, ঠিক আছে? প্রথমে বড় দাগে ভাবতে হবে, এটা ওভারভিউয়ের জন্য, কারণ ওভারভিউতে আপনি এক্সপ্লেন করতে যাবেন না, ওভারভিউ আপনি সামারি লিখবেন। হ্যাঁ, আমি লেখার সিস্টেম বুঝাই দিব, আপনারা চার্টটা অ্যানালাইজ করেন, চার্ট থেকে কিছু পয়েন্ট পিক আপ করেন, ঠিক আছে, কিছু চেঞ্জেস পিক আপ করেন, এটাই আপনার প্রাইমারি কাজ। লেখার সিস্টেমটা আমি বুঝাই দিচ্ছি। আপনি চাইলে ওভারঅলও করতে পারেন, যেমন এখানে ওভারঅল কি হয়েছে, চারটা কান্ট্রিতেই হচ্ছে, চারটা কান্ট্রিতেই একদম 1990 থেকে দেখেন 2002 পর্যন্ত চেঞ্জ হয়েছে, বাড়ছে, জাস্ট একটা ওই যে বেগুনি কালারটা জাস্ট কমছে, দেখছেন? বাকি সবাই কিন্তু কি হয়েছে এই পিরিয়ডের মধ্যে বাড়ছে, ঠিক আছে? তো এই ইনফরমেশনটা আপনি নোট ডাউন করতে পারেন, ঠিক আছে? সব কিছু ইনক্রিজ হয়েছে এক্সেপ্ট ওয়ান। আপনার চোখে যা মনে হচ্ছে, যেমন এখানে একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, এটা খুব ড্রাস্টিক চেঞ্জ হয়েছে না? -8 ছিল মনে হয়, উঠে গেছে হচ্ছে কত, 13 or 12, সো +13 or 12, সো এটাকে খুব ড্রামাটিক একটা চেঞ্জ হয়েছে এখানে। এই জিনিসগুলো জাস্ট লিখেন আর কি আগে। আর 2 মিনিট লিখেন, দেন আমি আলোচনা করে দিচ্ছি, চেষ্টা করেন। হুমায়ুন আহমেদের সিনেমার বিয়ে বাড়ির মধ্যে এগুলা দিয়ে সাজাইতো, তাই না? সম্ভবত আগের দিনে গ্রামের বিয়েগুলাতে এগুলা কাগজ দিয়ে সাজাইতো। সমস্যা, ঠিক আছে, চলেন বলেন তো কি কি ডিফারেন্স পেয়েছেন আপনারা, আমার সাথে শেয়ার করেন। নিউ ইয়র্কের যে হাউস প্রাইসটা, ওটা অ্যাভারেজ যে ইয়ারটা আমরা যেটাকে বেজ ইয়ার ধরেছি 1989, ওটার তুলনায় খুব বেশি বেড়েছিল, কমেছিল প্রথম 5 বছর, তাই তো? পরের 7 বছরে সেই হারেই বেড়েছে অনেক বেশি, তাহলে ড্রাস্টিক্যাল চেঞ্জ মূলত এটাকেই বলা যায়। এটার পরে যে বড় চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে এটা। আচ্ছা, আপনি নিউ ইয়র্কের কথা বলতেছেন, লন্ডনে সব থেকে বেশি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ড্রাস্টিক চেঞ্জ কিন্তু লন্ডনে হয়েছে, এরপরে হচ্ছে নিউ ইয়র্কের চেঞ্জটা একটু বেশি দেখা যাচ্ছে। দেন স্লাইড চেঞ্জ হয়েছে কাদের, এদের 3 জনেরই স্লাইড চেঞ্জ হয়েছে, যেমন এখান থেকে এতটুকু, দেন এখান থেকে এতটুকু ছিল, এখান থেকে একটু উপরে উঠেছে, এখানে হচ্ছে একটু নেমেছে, কম বেশি যেটাই হোক স্লাইড চেঞ্জ হয়েছে। তাহলে ড্রাস্টিক্যাল চেঞ্জ আমরা দেখেছি হচ্ছে লন্ডনে, এরপরের যে বড় চেঞ্জটা সেটা ছিল হচ্ছে নিউ ইয়র্কে, আর বাকি 3টাতে আমরা কিছু স্লাইড চেঞ্জেস দেখতে পাচ্ছি, খুব বড় না চেঞ্জগুলা, ঠিক আছে? আমি আরেকভাবে বলতে পারি, যদি আমি বেজ ইয়ারকে বাদ দিই 1990s থেকে 2002 পর্যন্ত, এই পুরো সময়টার মধ্যে আমি যদি দেখি, তাহলে হচ্ছে সবারই হাউস প্রাইস বেড়েছে। দেখেন, এটা এখানে ছিল, এখান থেকে উপরে গেছে, প্লাসে গেছে, বাড়ছে। এটা এখানে ছিল, একটু বেড়ে গেছে না? এটা ছিল এখান থেকে একটু উপরের দিকে উঠছে। আমরা জানি মাইনাসের যদি ছোটোর দিকে যায় তাহলে এটা জিনিসটা বাড়ে, তাই না? তাহলে এটা এখানে বেড়েছে, এই জিনিসটাকে দেখতে পাচ্ছি কমেছে, আবার এটা আবার বেড়েছে। তাহলে আমি বলতে পারি ফ্র্যাঙ্কফুর্ট ছাড়া বাকি সবাই মোটামুটি কি হাউস প্রাইস বাড়িয়েছে, তাই না? সো এটাও আমার বড় একটা চেঞ্জ, মানে আমি অনেককে নিয়ে, সবাইকে নিয়ে যদি কোনো ইনফরমেশন দিতে পারি, ওটাকে আমি সুন্দর করে ওভারভিউয়ের জন্য রেখে দিব। তাহলে ওভারভিউয়ের জন্য আমি একটা ইনফরমেশন পেয়েছি এখানে বড় সড়ো, তাই না?
তারপরে ড্রাস্টিক্যাল চেঞ্জের ব্যাপারটা, কোথায় কমেছে কোথায় বেড়েছে, কতজন কমেছে কতজন বেড়েছে আমরা একটু দেখতে পাইলাম। এবং দেখেন মজার ব্যাপার হচ্ছে নিউ ইয়র্কে যতটুকু কমেছিল পরের বছরে ঠিক ততটুকু এভারেজের তুলনায় ঠিক ততটুকু কি বেড়েছে। ওকে, ঠিক আছে, এখন চলেন একটু লিখি, লেখার চেষ্টা করি। লেখার জন্য কি কি লাগবে দেখেন। প্রথমে আমি ইন্ট্রোডাকশন লিখবো না, লেটস থিঙ্ক অ্যাবাউট ইন্ট্রোডাকশন। দেখেন ইন্ট্রোডাকশনের জন্য আমার কি কি লাগবে, কিওয়ার্ডস লাগবে। কি লাগবে? কিওয়ার্ডস লাগবে। রিমোট কি করছি, কই যে কি রাখি। দেখেন কিওয়ার্ডস এখানে কে কে আছে। প্রথমত এটা একটা বার চার্ট, ঠিক আছে, এটা আমার একটা কিওয়ার্ড। বার চার্ট কথাটা আমার লিখতে হবে, লিখেন না, আপনাদেরকে সময় দেবো আমি লেখার। প্রথমে এটা হচ্ছে একটা বার চার্ট। আর কিসের ইনফরমেশন এটা? এভারেজ হাউস প্রাইস। এটুকু না লিখলে আমার হবেই না, এটা আমার লিখতেই হবে। 5 ডিফারেন্ট সিটিজ, আমার ডিফারেন্ট লিখতে কষ্ট লাগে, আমি সারা জীবন ডিফারেন্ট এমনিই লিখি। ডিফারেন্ট সিটিজ, এবং হচ্ছে আপনাকে 1990 থেকে 2002 এই জিনিসটা ইউজ করতে হবে। কম্প্যারিজন আর বেজ ইয়ার ছিল 1989, এটাও বলতে হবে। এই যে 5টা ওয়ার্ড আমি এখানে লিখলাম না, টার্মস, এগুলো ছাড়া আপনি ইন্ট্রোডাকশন লিখতে পারবেন না। আপনি কি লিখতে যাচ্ছেন ওটা এক্সপ্লেন করার জন্য আপনার এই 5টা জিনিস লাগবে। আমি এখান থেকে কি খুঁজে বের করছি? কিওয়ার্ডস। এটা আমার বার চার্ট, এটা আমার একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে অ্যাভারেজ হাউস প্রাইস দেখাচ্ছে, এটা একটা কিওয়ার্ড। 5টা ডিফারেন্ট সিটিজ নিয়ে আলোচনা করছে, চাইলে আপনি 5টা ডিফারেন্ট সিটিজের নামও দিতে পারেন, ঠিক আছে, ওইটা আমার একটা কিওয়ার্ড। দেন হচ্ছে 1990 থেকে 2002 পর্যন্ত দেখানো হয়েছে, এটাও আপনার কিওয়ার্ড। অ্যান্ড 1989কে বেজ ইয়ার ধরা হয়েছে, এটাও আপনার কিওয়ার্ড। এবার এই 5টাকে আপনি রেখে, মানে এই 5টাকে কোনটাকে বাদ না দিয়ে এই কথাটাকে আপনি কতভাবে ঘুরায় লিখতে পারেন, ওইটাই আপনার ইন্ট্রোডাকশন লেখার স্কিল। এবার আপনি চাইলে এই 3টাকে এক লাইনে দিতে পারেন, এই 2টাকে আরেক লাইনে দিতে পারেন, আপনি চাইলে এটার সাথে এটা মিলাই, মানে আপনার ইচ্ছা আর কি। বাট এই 5টা পোর্শনের কেউ বাদ যেতে পারবে না। আপনি যদি 5টাকে এক লাইনে লিখতে পারেন, ওয়েলকাম, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে হয় আমি কমপ্লেক্স সেন্টেন্স বানাইতে গেলে আমার ভুল হয়ে যায়, তাইলে লেখা যাবে না। তাহলে আপনাকে একটু কষ্ট করে ভেঙে ভেঙে 2-3 লাইনে ইন্ট্রোডাকশন লিখতে হবে। বাট এই 5টা ইনফরমেশন মাস্ট, এগুলো ছাড়া আপনার ইন্ট্রোডাকশন হবে না। এবার কেউ আগে গুছাবে, কেউ পরে দিয়ে গুছাবে, এটা তার উপর, ঠিক আছে। আপনারা সবাই ট্রাই করবেন। তার আগে আমি এখানে একটা দেখাই দিই যেটা আছে। আচ্ছা, দ্য চার্ট প্রোভাইডস, আপনি বার চার্ট লিখবেন, এখানে আমি ভুলে বার চার্ট লিখিনি। দ্য বার চার্ট প্রোভাইডস ডেটা অ্যাবাউট দ্য এভারেজ প্রাইস অফ হাউস। এভারেজ হাউস প্রাইসকে আমি কীভাবে লিখছি? দ্য এভারেজ প্রাইস অফ হাউস ইন 5 সিলেক্টেড সিটিজ, এই যে 5 সিটিজ আসছে না, ওভার দ্য পিরিয়ড ফ্রম 1990s to 2005 in comparison with the respective average price in, দেখছেন সবাই আসছে। এই 5টা জিনিস ছাড়া আপনি কখনো ইন্ট্রোডাকশন লিখবেন না। এবং আপনি যখন টপিকটা খুঁজে পাবেন তখনই আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি কি কি কিওয়ার্ডস আমার আছে, ওগুলো দিয়ে আমি সেন্টেন্সটাকে কিভাবে সাজাবো। এখানে আপনাদের জন্য একটা এক্সাম্পল করা হয়েছে, আপনি চাইলে এটাকে ঘুরায়ও লিখতে পারেন, বাট এই 5টা ইনফরমেশন দিয়ে লিখবেন, চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। আপনি বলেছিলেন না যে ইয়ার লিখবো কিনা, সব চলে আসবে এই ইন্ট্রোডাকশানে, ঠিক আছে। লিখে ফেলেন তো এই 5টা ইনফরমেশন দিয়ে আপনার মতো করে, যে আমি কি লিখতে যাচ্ছি আপনি ওইটাই বলবেন। নিজের মতো করে ট্রাই করেন।
কারো লেখা হলে আমাকে বললেন, আমি সে দেখে যাব। ঠিক আছে, কেউ লিখেছেন? লিখেছেন? দ্যাট হবে না, অহেতুক দ্যাট দেওয়া যাবে না, যেখানে দ্যাট হবে না সেখানে দেওয়া যাবে না। ডান, পড়ে শোনান একটু। Over the decade, in comparison to the average prices in 1989. Okay. আচ্ছা, একটু চেঞ্জ করেছেন মাঝখানে, তাই না? ঠিক আছে, সমস্যা না, আমি তো এটা দেখেই বানিয়েছি, সো আশেপাশে হলেও কোনো সমস্যা নেই। লিখেছেন কেউ? হুবাহু লিখেছেন? হুবাহু? হ্যাঁ, হুবাহু বলেন, বলেন, এটা বলবেন তো। আমি হুবাহু লিখেছেন বলেছি, আপনি হাত তুললেন, এটা কি হলো? বলেন। এই তো, সাবাস, ক্ল্যাপ ফর হিম, ভালো হয়েছে। খান নাই তো, এই জন্য ক্ল্যাপের জোর নাই। ওকে, আর কেউ? আর কেউ? আপনি লিখেছেন? বলেন। The bar chart are showing the average price of a house in 5 different cities over the period from 1990 to 2002. The respective average price starts in 1989. ওকে, হ্যাঁ, সুন্দর হয়েছে। আর কেউ লিখেছেন? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ইন্ট্রোডাকশন। আমাকে ইন্ট্রোডাকশনে কি করতে হবে? প্রথমে টপিকটা দেখে আমাকে কিওয়ার্ডস বের করতে হবে। এই কিওয়ার্ডসগুলোকে আমি আমার মতো করে জাস্ট মানে সেন্স মেক করে এরকম কিছু একটা সেন্টেন্স দিয়ে বানায় লিখে দেবো। এটাই আমার হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে ওভারভিউ দিতে হয়, মানে সামারি যেটাকে বলে। ঠিক আছে, দেখেন এখানে কি বলেছে। ওভারঅল অ্যাভারেজ হাউস প্রাইসেস ফেল সিগনিফিক্যান্টলি ইন 3 out of 5 সিটিজ ইন দ্য ফার্স্ট পিরিয়ড। আচ্ছা, কি বলেছে যে এই যে পিকচারটা আছে, ওরা কি বললো যে প্রথম যে পিরিয়ডটা, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড বলছে, প্রথম পিরিয়ডে 3টা হাউস প্রাইস একটু বড় করে চেঞ্জ হয়েছে এবং ফল করেছে। ঠিক আছে, এটা হচ্ছে ওরা বলেছে ওভারভিউয়ে। and only climbed slightly in the remaining 2. However, from 1996 house prices saw much stronger growth. তাহলে এটা ছিল ওদের ওভারভিউ, না আমারই ওভারভিউ, আমি তো দেখছি। যাই হোক, তো ব্যাপারটা হয়েছে কি যে হচ্ছে এখানে আমরা নিচের দিকে মানে ডাউনওয়ার্ড ট্রেন্ডসটা বেশি দেখতে পাচ্ছি, তাই না? আর এখানে হচ্ছে আপওয়ার্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে ওদের ওভারভিউ ছিল। আপনার ওভারভিউ ভিন্ন হতে পারে। যেমন আমি তখন বলেছিলাম কি যে বেশিরভাগ এখানে আমরা যা দেখতে পাচ্ছি মোটামুটি সবারই সেকেন্ড ইয়ারে কি বেড়েছে, শুধু একটা বাদে, সেটা হচ্ছে কি জার্মানি। অ্যান্ড দেন হচ্ছে আরেকটা কি জানি বলছিলাম, ভুলে গেছি। যাই হোক, আপনাদের মাথায় যেটা আসে, যেটা আপনার মনে হয় যে আমি বড় পরিসরে অনেক কিছু কভার করে এই 2-3টা লাইন লিখতে পারবো, ওগুলাকে আপনি ওভারভিউ হিসেবে দিয়ে দিবেন। তো এটা ছিল ওদের ওভারভিউ।
এবার ওভারভিউয়ে আমি কোনো ডেটা দিয়েছি, দেখেন তো এত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, এগুলো দিয়েছি? দেওয়া যাবে? দেওয়া যাবে না। ওভারভিউয়ে কখনোই ডেটা দেওয়া যাবে না। ওভারভিউ আমি ওভারঅল যেটা দেখতে পাচ্ছি ওই জিনিসটা বলবো। অ্যান্ড দেন আসে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2, দুইটাতে দুই রকম জিনিস লিখতে হবে। আমাদের কাছে দুই রকম জিনিস বলতে অনেক কিছু আছে। দেখেন, প্রথমত আমি বডি প্যারাগ্রাফ 1-এ এটাকে এক্সপ্লেন করতে পারি, বডি প্যারাগ্রাফ 2-তে তখন এটাকে এক্সপ্লেন করব, ঠিক আছে? দ্বিতীয়ত বডি প্যারাগ্রাফ 1-এ আমি শুধু যারা বেড়েছে তাদেরকে এক্সপ্লেন করতে পারি, তাহলে বডি প্যারাগ্রাফ 2-তে কী করব? যাদেরটা কমেছে সেটা এক্সপ্লেন করব। আপনার সব পিকচার আপনার জন্য এত লাকি হবে না, ঠিক আছে? কিছু পিকচার থাকবে যেখানে আপনি জাস্ট একভাবে ওটাকে এক্সপ্লেন করতে পারবেন, বাট এটা যে পিকচারটা এটাকে আপনি অনেকভাবে এক্সপ্লেন করতে পারবেন। বডি প্যারাগ্রাফ 1 এবং 2 আপনি চাইলে এতটুকু নিয়েও লিখতে পারেন বা উপর নিচ করেও লিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। অথবা আপনি যদি চান তাহলে হচ্ছে এই যে মনে করেন এই তিনটা ইয়ারের এই তিনটা সিটির যে কম্প্যারিজন ওটাকে আপনি বডি প্যারাগ্রাফ 1-এ লিখতে পারেন, তাহলে বাকি দুটাকে আপনি বডি প্যারাগ্রাফ 2-তে লিখবেন, ঠিক আছে? দেখেন বডি প্যারাগ্রাফ 1-এ কী বলছে, কেউ একজন পড়েন, কে পড়বেন? একটু জোরে। House prices fell between 5 and 8% compared with 1989 in New York, Tokyo and London, with the largest drop being in the latter two cities. ওকে, কি বলেছে দেখি, কি বললো? যে হাউস প্রাইস প্রথম পিকচারে কমেছে এই তিনটাতে, সবথেকে বেশি চেঞ্জ হয়েছে এই দুইটাতে, এটাতে 5% আর এই দুটাতে কত পার্সেন্ট? 8%, তাই না? 8 বোঝা যাচ্ছে না? ওকে, দেন On the other hand, prices in Frankfurt. grew by about 2% and by a little less in Madrid. ঠিক আছে, ওই দুটাতে কি হয়েছে? 2%-এর মতো জাস্ট বেড়েছে। তাহলে এটা নিয়েই কথা বললাম না, শুধু বডি প্যারাগ্রাফ 1-এ বলেছে এরা তিনজন কমেছে, এর মধ্যে বাকি দুইটা মানে শেষের দুইটাতে বেশি কমেছে আর বাকি দুইটাতে এই 2%-এর আশেপাশে বেড়েছে। তাহলে আমি প্রথম বডি প্যারাগ্রাফে একে নিয়েই কথা বললাম, তাই না? তাহলে বুঝাই যাচ্ছে পরেরটাতে আমি একে নিয়ে কথা বলবো। পড়েন। However, between 1996 and 2000, the average price in London was a huge 12% higher than the 1989 average. Similarly, prices in New York were also considerably higher at 5% greater than the 1989 figure. আচ্ছা, এতটুকু দেখে আসি কি বললো। বলেছে যে 1989-এর যে বেস ইয়ারটা আছে সেটার তুলনায় এই সময়টাতে এটা বেড়েছে প্রায় 12%, আর কি বলেছে 5% বেড়েছে হচ্ছে নিউ ইয়র্কে, ঠিক আছে? তার মানে এটা নিয়েই কথা বলছে এখনো পর্যন্ত। দেখেন আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারতাম, ওরা কি করতেছে এই বেস ইয়ারকে রেখে এদেরকে তুলনা করতেছে, আবার এখানেও বেস ইয়ারকে রেখে এদেরকে তুলনা করতে পারতেছে। আমরা করতে পারতাম কি, বেস ইয়ারকে রেখে এদেরকে তুলনা করতে পারতাম, দেন এই ইয়ারগুলোর তুলনায় এটাকে তুলনা করতে পারতাম, তাই না? ওইটার সাথে এটাকে কম্পেয়ার করতে পারতাম না? দুইভাবে করা যাবে। আচ্ছা, ওরা যেটা করেছে সেটাই আমরা পড়ে দেখি, বলেন। Moreover, Madrid house price average were approximately 4% more than the 1989 level, more than the double the increase between 1990 and 1995. ওখানে 2% চেঞ্জ হয়েছিল আর এখানে 4% চেঞ্জ হয়েছে। Prices in Tokyo were still lower than the 1989 average, but were 3% higher than the 1990 to 1995 level. Okay, then 1990 to 1995 level. Finally, while average house pricing in Frankfurt remained greater than in 1989, they were a little lower than the increase between 1990 and 1995.
ওকে, তাহলে ওভারঅল আমি কি করলাম, বডি প্যারাগ্রাফ 1-এ প্রথমটা আর বডি প্যারাগ্রাফ 2-তে পরেরটা। এখানে আসলে দুটো গ্রাফ চার্ট, তাই না, সরি বার চার্ট, তো দুইটাকে আমি আলাদা আলাদা করে এখানে কম্পেয়ার করে দিলাম। কেউ আছেন যে পুরো সিস্টেমটা বুঝেন নাই যে কীভাবে কী করতে হবে? কারো কাছে কঠিন লেগেছে, মনে হয়েছে যে আমি পারবো না? আপনি যদি সিস্টেম অনুযায়ী যান আপনি অবশ্যই পারবেন। ইন্ট্রোডাকশন তো অনেক সহজ করে দিলাম না? ইফ ইউ ক্যান স্টার্ট এ রাইটিং, ওটা কিন্তু অনেক হেল্প করে যে আমি স্টার্ট করে ফেলতে পেরেছি, এখন পরেরটা কী লিখতে হবে আই নো। কারণ আপনি পরে কী লিখবেন, প্রথমে হচ্ছে আপনার ওভারভিউ লিখতে হবে, দেন আপনি এটাকে কম্পেয়ার, যেভাবে কম্পেয়ার করা যায় এক এক পিকচার। এখন আমি যদি আপনাকে বলি একটার সাথে আরেকটা কম্পেয়ার করবেন, এমনও পিকচার আসবে যেটা পিকচারই একটা, আপনি দুইটার সাথে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই, ওটার ভেতরে যা আছে ওখান থেকেই আপনাকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে, অথবা ওইটা নিয়ে আলোচনা করতে হবে। সো আমি যদি আপনাকে বলি না এটা এইভাবেই করতে হবে, তাহলে তো হলো না। এটা আপনার উপর থাকতে হবে যে আপনাকে বুঝতে হবে আমি কিসের সাথে কাকে কম্পেয়ার করব। ইজ ইট ক্লিয়ার? কষ্ট করে এগুলো লিখে ফেলেন। ইন্ট্রোডাকশন তো লিখেছিলেনই, জেনারেল ওভারভিউটা লিখে ফেলেন, বাকিগুলোও লিখে ফেলেন। রেকর্ডিংটা অফ করে দেন, পজ না, অফ করে দেন।